নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ব বাঙালির আমেরিকা দর্শনের তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্বে আমেরিকা যাওয়ার প্রস্তুতির কথা জেনেছি, এখানে জানবো আরও নতুন কিছু তথ্য। পড়ি। আরও কিছুকাল আগের কথা, যখন বিদেশ যাত্রার প্রবল ইচ্ছেটা মাথা খুঁড়ে মরে যাচ্ছিল ভিতরে ভিতরে, তখন আমি প্রায় রাতে স্বপ্ন দেখতুম হয় লন্ডন না হয় আমেরিকার কোথাও চলে গেছে। আর সে এমন খুঁটিনাটি সহ স্বপ্ন যে স্বপ্ন বলে মনেই হয় না। একবার দেখলুম ব্রিটেনে এক রেল লাইনের ধারে বসে আমরা কয়েকজন কাঠের উনুনে রুটি সেঁকছি। ভীষণ খিদে, পকেটে পয়সা নেই। ঘুম ভাঙার পর কিছুতেই বিশ্বাস হলো না যে স্বপ্ন দেখছি। ভাবলুম এই ঘুম ভাঙাটাই স্বপ্ন। আর একবার আমেরিকার ছুটন্ত বাসে যেতে যেতে বেশ চেঁচিয়ে বলে উঠেছিলুম, এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না। আর সেই চেঁচানিতেই ঘুম ভেঙে উঠে বসে বেকুবের মতো চেয়ে রইলুম অন্ধকার কোলে নিয়ে। ইদানিং স্বপ্ন দেখছিলুম না, কিন্তু বাস্তব ঘটনাটা যত কাছে এগিয়ে আসতে লাগলো তত অবিশ্বাস হতে লাগলো। এই এক দীর্ঘস্থায়ী স্বপ্নই নয় তো। আনন্দবাজার পত্রিকায় কয়েক বছর আগে একটা ধর্মঘট চলেছিল কিছুদিন। বাড়ি বসে তখন আর সময় কাটে না। সেই সময় হঠাৎ এক দুপুরবেলা একজন গাঁট্টা গোঁট্টা লোক এসে হাজির। বলল, আমি হোম ডিপার্টমেন্ট থেকে আসছি। দিল্লি থেকে একটা মেসেজ এসেছে, আগামী সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি আপনি নাকি আমেরিকায় থাকবেন। আমি সবিস্ময়ে বললাম, না, এরকম কোনো কথা তো আমার জানা নেই। লোকটা পকেট থেকে একটা টাইপ করা কাগজ বার করে বলল, এই তো পরিষ্কার লেখা আছে, আপনি আমেরিকায় যাচ্ছেন। আমার ওপর ভার দেওয়া হয়েছে আপনার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার। দীর্ঘকাল শহরে বাস করা সত্ত্বেও এই কথাই একটু ভ্যাবাচাকা খেয়ে গেলুম। হতেও পারে আমাকে হয়তো আইওয়া বিশ্ববিদ্যালয়ের রাইটার্স ক্যাম্পের জন্য বাছা হয়েছে। অফিস বন্ধ বলে খবর পাইনি, চিঠি হয়তো অফিসেই গেছে। তাই নরম হয়ে বললুম, দেখুন, আমি কোনো চিঠি পাইনি, তবে চিঠি আমার অফিসেও গিয়ে থাকতে পারে। তা বলুন, কি জানতে চান? লোকটা একটা নোট বই বের করে নানা রকম প্রশ্ন করতে লাগলো। কোনো কালে পলিটিক্স করতুম কি না, কোনো বিশেষ রাজনীতির প্রতি ঝোঁক আছে কি না। শেষে বলল, দেখুন, আপনার আমেরিকা যাওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে আমার দেওয়া রিপোর্টের ওপরে। আমি ওকে না করলে আপনার আটকে যাবে। আমি সবিনয়ে বললুম, তা তো বুঝতেই পারছি। লোকটা অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে রিপোর্ট আমি ভালোই দেব, ধন্যবাদ। এই সব কথার পরও লোকটা উঠতে গড়িমসি করছিল। আমি ভদ্রতা করে লোকটাকে চা খাওয়াবো কিনা তাও ভাবছিলুম। তবে বাড়িতে তখন আমি একা, ফলে চা করতে হলে আমাকেই করতে হয়, তাই আর সেই প্রস্তাবে গেলুম না। চায়ের বদলে যথেষ্ট বিনয় ও নম্রতা দেখাতে লাগলুম। লোকটা অবশ্য বলেই ফেলল, বুঝলেন দাদা, আমাদের রিপোর্টের অনেক দাম, তাই বলছিলাম এইসব কাজে আমরা কিছু পেয়ে থাকি। পেয়ে থাকি কথাটার সরল অর্থ আজকাল বঙ্গভাষী যে কোনো শিশুও বোঝে। তবু আমি গারলের মতো চেয়ে বললুম, আগে ঠিক বুঝলুম না, একটু বুঝিয়ে বলুন দয়া করে। লোকটা খুব লজ্জার হাসি হেসে বলল, কি আর বলবো দাদা, আপনারা শিক্ষিত বুদ্ধিমান লোক, যা হোক কিছুদিন, রিপোর্ট কালই দিচ্ছি, জেনে রাখুন। আমার বাবা দীর্ঘকাল রেলে চাকরি করেছেন। দেদার সুযোগ থাকা সত্ত্বেও ধর্মভীরু মানুষটি কদাচ একটি পয়সাও ঘুষ খাননি বলে চিরকাল আমরা টানাটানির সংসারে মানুষ। মাসের শেষ কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছি আবাল্য কৈশোর। মোটা ভাত, মোটা কাপড়ের অভাব হয়তো হতো না, কিন্তু শখ শৌখিনতার বালাই ছিল না। আর ওই জীবনযাপন থেকেই ঘুষ সম্পর্কে স্থায়ী অ্যালার্জিরও সৃষ্টি। আমি অবশ্য কোনো কালেই ঘুষ পাওয়া যায় এমন চাকরি করিনি। প্রথম জীবনে মাস্টার, তারপর সাংবাদিক। ঘুষের বালাই নেই, কিন্তু কেউ ঘুষ টুস খায় জানলে
তাকে যেন ঠিক মানিয়ে নিতে পারি না। এই লোকটাকে এমন নাঙ্গাভাবে ঘুষ চাইতে দেখে ভারী সংকুচিত বোধ করতে লাগলুম। লজ্জাটা যেন আমারই, ওর নয়। আবার ভাবছি, ঘুষ না দিলে যদি লোকটা উল্টো পাল্টা লেখে এবং তাতে যদি আমার আমেরিকা যাওয়াটা বানচাল হয়ে যায়। দুদিক রক্ষা করতে তাকে বললুম, দেখুন, আমি এখনও ঠিক পাকা খবর জানি না, তবে খোঁজ খবর নিয়ে দেখি, যদি খবরটা সত্যি হয়ে থাকে তখন দেখা যাবে। আপনি সপ্তাহখানেক বাদে আসুন। ঠিক আছে বলে লোকটা যেন একটু অসন্তুষ্ট হয়েই চলে গেল। সেই দিনই আমি ইউএসআইএসের সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করলুম। আমেরিকার যে কোনো সরকারি বা বেসরকারি আমন্ত্রণ তাঁরই মাধ্যমে এসে থাকে। উনি শুনে টুনে অবাক হয়ে বললেন, এরকম খবর তো আমাদের কাছে নেই। তুমি আমেরিকা যাবে আর আমরা জানবো না? তা তো হতে পারে না। লোকটা কোথা থেকে এসেছিল? হোম ডিপার্টমেন্ট। সুপ্রিয়দা মাথা নেড়ে বললেন, গোলমেলে, খুব গোলমেলে কেস। হোম ডিপার্টমেন্ট থেকে লোক আসার তো কোনো কথা নেই। দিল্লি থেকেই বা কেন মেসেজ আসবে? তবু দাঁড়াও, খোঁজ নিয়ে দেখছি। লোকটা কিন্তু ঘুষও চেয়েছিল। ঘুষ? সুপ্রিয়দা স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন। ঘুষ? বলো কি? তোমার কাছ থেকে ঘুষ চাইছিল? দিয়েছ নাকি? না, তবে পরে দেব বলেছে। ও মাই গড, এ তো চিটিং কেস। এরপর লোকটা এলে হয় স্রেফ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, না হয়তো পুলিশ ডাকবে। সুপ্রিয়দা তবু ভালো করে খোঁজ খবর নিলেন, এমনকি দিল্লির মার্কিন দূতাবাসের টেলেক্স পর্যন্ত করে দেখলেন। না, আমার মার্কিন দেশে যাত্রার কোনো খবর নেই। তবে সে বছর অল্টারনেট ক্যান্ডিডেট হিসেবে আমার নাম আছে বটে, কিন্তু সেটা পুলিশ বা হোম ডিপার্টমেন্টের এনকোয়ারির পর্যায়ে পড়ে না। একটু হতাশ হয়েছিলাম, সন্দেহ নেই, কি তবে ঘুষটা যে দিয়ে বসিনি তার জন্য নিজেকেই অভিনন্দন জানালুম। আমার অধিকাংশ ব্যাপারেই ভুল সিদ্ধান্ত গ্রহণ একটা মজ্জাগত ব্যাপার। অন্তত এই ব্যাপারে আমি যে নিজেকে সংযত রাখতে পেরেছিলাম, সেটা ভাগ্যের জোর। লোকটা অবশ্য আর দ্বিতীয়বার আসেনি, আর আমারও আমেরিকা যাওয়াটা হয়ে ওঠেনি। আমেরিকায় গিয়ে আমার আরেক বন্ধুরও বেজায় রং ধরে গিয়েছিল। আজ থেকে প্রায় 20 বছর আগে সে চাকরি পেয়ে সে দেশে যায়। গরিব ঘরের ছেলে, আড্ডাবাজ, নানা গুণে গুণী। বছর চারেক আমেরিকায় বসবাস করে সে যখন ফিরল, তখন অন্য মানুষ। মুখে আমেরিকা ছাড়া কথা নেই। এমনকি পানের দোকানদারকে ইমপ্রেস করার জন্য সে পান খেয়ে বলল, কত ডলার? আমার সেই বন্ধুর মগজ ধোলাইয়ের এরকম বহর দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম। একটা দেশ কতটা ভালো বা চমকপ্রদ হতে পারে যা একজন বুদ্ধিমান বিচক্ষণ লোকের এতটা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুটি তখন কথায় কথায় আমেরিকার নিরিখে এ দেশের সব কিছু বিচার এবং নস্যাৎ করত। আমার সঙ্গে তার এ নিয়ে বচসা বড় কম হয়নি। ভাবতুম, যদি কখনো যেতে পারি তাহলে তোর আমেরিকার গল্পের কাঁথায় আগুন না দিয়ে ছাড়ব না। কাঁথায় আগুন দেওয়ার জো যখন পেলুম, তখন বন্ধুটি আমার হাতের কাছে উপস্থিত নেই। 20 বছরে সে আর একবার আমেরিকা গিয়ে ফিরত এসেছে এবং আর যাওয়ার ইচ্ছে নেই বলে ঘোষণা করে এদেশেই কোথাও সাদা মাঠা হয়ে বসবাস করছে। সাদা মাঠা বসবাস কথাটা কলম দিয়ে ফস করে বেরিয়ে গেল বটে, কিন্তু কথাটার মধ্যে একটু দর্শন আছে। এদেশে আমাদের সাদা মাটা বসবাস করতে হয় বাধ্য হয়ে। তত রেস তো কতজনেরই বা আছে যারা সাদা মাঠা ছাড়া অন্যভাবে বসবাস করবে। তনুশ্রী প্রভাত, কলম্বাসের এই দম্পতির ছেলে রানা এখনও স্কুলে পড়ে। তার একটি ব্যক্তিগত কম্পিউটার আছে।
কম্পিউটার আছে ধ্রুবর বউ বৃতির, আরও অনেকের ঘরেই। তাদের ঘরে আরও যা সব জিনিসপত্র অবহেলায় ছড়ানো তা আমাদের দেশের খুব ধনীর ঘরেও নেই। এদেশে একখানা তোবড়ানো অ্যালুমিনিয়ামের বাটিও যদি রাতে বাইরে পড়ে থাকে তো চুরি হয়ে যায়। আর তনুশ্রীকে বলেছিলুম, রানার অত ভালো সাইকেলটা বাইরে পড়ে থাকে তনুশ্রী, ঘরে তুলে রাখো না কেন? তনুশ্রী ভারী অবাক হয়ে বলল, ঘরে তুলে রাখবো কেন দাদা? মানে চুরি টুরি হয়ে যায় যদি? তনুশ্রী হেসে খুন। সাইকেল এদেশে কে চুরি করতে যাবে? দেখছেন না কত গাড়ি পর্যন্ত বাইরে পড়ে থাকে। এসব এখানে কেউ চুরি করে না, নিয়ে করবেটাই বা কি বলুন? এসব জিনিসের তো সেকেন্ড হ্যান্ড বাজার নেই। তা বটে, কিন্তু আমাদের দেশে তোবড়ানো অ্যালুমিনিয়ামের বাটিরও সেকেন্ড হ্যান্ড বাজার আছে। পুরনো কাগজ, শিশি, বোতল, ছেঁড়া কাপড় সব কিছুই ঘর থেকে কিনে নিয়ে যায় খদ্দের। এদেশে ওসব জিনিস তো বটেই, সোফা সেট, পুরনো খাট, পালঙ্ক অবধি গার্বেজ হিসেবে ফেলে দিতে হয়। সেই দেশে কোন আহাম্মক সাইকেল চুরি করতে গিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করবে? সুতরাং রানার সাইকেল আবহমান ওই বাইরে পড়ে থাকলেও কেউ ছোবেও না। এসব দেখে চোখ ধাঁধিয়ে যায় সে একরকম, কিন্তু মনটাও যদি পাল্টায় তাহলে কিন্তু ব্যাপারটা ভারী গোলমেলে দাঁড়িয়ে যায়। মগজ ধোলাই হতে দিতে নেই। যারা আমেরিকা আমেরিকা করে খেপে ওঠেন এবং এদেশেও আমেরিকার ছায়া দেখতে চান তারা খুব বিবেচক নন। তবু আমারও একটা স্বপ্নের আমেরিকা, কল্পনার আমেরিকা ছিল। সেখানে কোনোদিন যাওয়া ঘটবে না জেনে আমি মনে মনে তাকে নির্মাণ করে নিতাম। সেই নির্মাণটি অবশ্য আমেরিকা দর্শনের সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে গেল। যত কল্পনাই করা যাক না কেন, যত কিছুই ধরে নেওয়া যাক না কেন, বাস্তবের সঙ্গে তাও মিলবে না কিছুতেই। আমেরিকা নিয়ে অভিবাসী বাঙালিদের একটু অহংকার আছে। যারা সে দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেছেন বা যারা গ্রিন কার্ডের অধিকারী, তাঁরা বলেন এদেশে বসবাস করার সুবিধাগুলো এত বেশি, এত সহজ এখানকার জীবনযাত্রা, এত নিরাপদ এখানকার পরিবেশ যে অন্য কোথাও ঠিক এরকম পাওয়া যাবে না। ভারতবর্ষে তো কল্পনাই করা যায় না। কথাটা খুব ঠিক। এক মহিলার পেটে অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। অপারেশনের পর দেখা গেল অ্যাপেন্ডিক্সের ওপর কয়েকটি ছোট টিউমার। সঙ্গে সঙ্গে টিউমার নানাভাবে পরীক্ষা করে দেখা হতে লাগলো। খুশি না হয়ে ডাক্তার সেই অ্যাপেন্ডিক্স সংক্রান্ত যাবতীয় তথ্য ও ছবি পাঠালেন আমেরিকার বিভিন্ন মেডিকেল রিসার্চ সেন্টারে। 4-5 জায়গা থেকে অভিমত নিয়ে তারপর রোগিণীর স্বামীকে জানালেন যে না, ওগুলো ম্যালিগন্যান্ট টিউমার নয়। এই যে অতি সতর্কতা, অগাধ দায়িত্ববোধ, কৌতূহল এবং পরিশ্রম শিকারের আগ্রহ, এসব থেকেই যে আমরা বঞ্চিত। আমাদের হাইওয়ে নেই, স্কাই ক্র্যাপার নেই, বিজ্ঞান নেই, সে কথা ঠিক, কিন্তু তার চেয়েও বেশি যেটা নেই সেটা হলো চরিত্র। নারায়ণ মজুমদার আমার গুরু ভাই, থাকেন জার্সি সিটিতে। আমার ব্যস্ততা এবং সময়াভাবের দরুন কিছুতেই তার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিল না। সুযোগ তিনি নিজেই করে দিলেন। ফিলাডেলফিয়া থেকে নিউ জার্সিতে আমাকে নিয়ে আসার ভার নিলেন তিনি। সেই 300 মাইল রাস্তা আস্তে আস্তে নারায়ণদা তাঁর দীর্ঘ আমেরিকাবাসের কথা শোনাচ্ছিলেন। কাহিনীটাই যে খুব সুখকর তা নয়। বুঝতে পারছিলাম এই মানুষটি আমেরিকার বেড়াজালে আটকে পড়ে ছটফট করছেন, কিন্তু জাল কেটে বেরোনোর কোনো উপায় নেই। দেশে ফিরতে মিয়া রাজি তো বিবি রাজি নন। বিবি রাজি হলে মিয়া নারাজ, আর সব সময়েই নারাজ ছেলে মেয়েরা। তারা পরিষ্কারই বলে উই আর আমেরিকানস। এও ভবিতব্য। জেনারেশন গ্যাপ অভিবাসী বাঙালির সবচেয়ে বড় শত্রু। আর এই জেনারেশন গ্যাপ এমনই সাংঘাতিক যে পরিমাপ করাই কঠিন।
আমেরিকা যেতে কি কি লাগবে তার একটা আন্দাজ করে কিছু কেনাকাটা করা গেল। তার মধ্যে একটা হাওয়াই সুটকেস আর একখানা কেবিন ব্যাগ। আপনি যদি সরাসরি আমেরিকা যান বা সেখান থেকে সরাসরি আসেন, তবে আপনার বরাদ্দ 2টি লাগেজ। ওজনেও অনেকটাই ছাড় পাবেন, 100 কেজির ওপর। কিন্তু অন্য কোনো দেশে যেতে আসতে হলে আপনার বরাদ্দ একটি সুটকেস এবং তাতে মাল সমেত ওজন 20 কেজির বেশি হতে পারবে না। আমেরিকা সম্পর্কে এই পক্ষপাত দুষ্ট উদারতা কেন? এই প্রশ্নের সদুত্তর না থাকলেও অজুহাত নিশ্চয়ই পাওয়া যাবে। আমেরিকানরা মেজাজি এবং বাবু এবং তারা প্রচুর ভ্রমণ করে। পয়সাওয়ালা মার্কিনদের তোয়াজে রাখাটা এয়ারলাইন্সদের স্বার্থের পক্ষে জরুরি। দুনিয়ার তাবৎ এয়ারলাইন্সকে তারাই তো লভ্যাংশ দিচ্ছেন, সুতরাং তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা, ব্যবস্থা আলাদা। আগে ব্রেক জার্নি করলে সুবিধাটা পাওয়া যেত না। আজকাল ব্রেক জার্নি করলেও আপনি আমেরিকা যাচ্ছেন বা সেখান থেকে আসছেন জানলে সুবিধাটা যথারীতি পাবেন। আমি ফেরার পথে লন্ডনে ব্রেক জার্নি করেছিলাম। লন্ডন থেকে ফেরার সময় হিথরোতে ওজন যন্ত্রে 2টি সুটকেস তুলতেই মেয়ে অফিসার প্রশ্ন করলো, 2টো সুটকেস কেন? আমি সবিনয়ে বললুম, ইউএসএ থেকে আসছি যে। বটে, টিকিট দেখাতে পারো? ভাগ্যিস পুরনো টিকিটের কাউন্টার ফাইল রেখেছিলাম, দেখাতেই ছেড়ে দিল। ইউএসএ সারা দুনিয়াতেই এক জাদু শব্দ, সিসেম। উচ্চারণ করলে অনেক বন্ধ দুয়ার খুলে যায়, অনেক শুকনো মুখে হাসি ফোটে, অনেক নিস্তেজ প্রাণ চমকে উঠে নড়ে চড়ে বসে। আমি 2টো সুটকেস নেব না, একটাই যথেষ্ট। আগস্টে আমেরিকায় ঘোর গ্রীষ্মকাল, গরম জামাকাপড় নেবার প্রশ্নই ওঠে না। একখানা ধুতি আর একটি পাঞ্জাবি নিতে হবে, আর সাধারণ জামাকাপড়ই যথেষ্ট। ইউরোপ আমেরিকায় আজকাল আর স্যুট টুট পরার রেওয়াজ নেই, যে যা খুশি পরে। খোদ আমেরিকায় পরার ঝামেলাও নেই। গ্রীষ্মকালে আদুর গায়ে সাহেবদের পথে ঘাটে সর্বত্র দেখা যাবে। লজ্জা নিবারণের জন্য একখানা হাফ প্যান্ট সম্বল। আমি যদিও নাগা সাধুদের দেশের মানুষ, তবুও প্রকাশ্যে গা খালি করতে বাঁধো ঠেকে। সব বাঙালিরই ঠেকবে। হলিউডের ছবি বা বিদেশি ম্যাগাজিনে বিজ্ঞাপিত স্বাস্থ্যবান আমেরিকানদের দেখে তাদের স্বাস্থ্য সম্পর্কে যে ধারণা আমাদের বদ্ধমূল হয়েছে, তাতেও যথেষ্ট গলদ আছে। আমেরিকান মানেই 6 ফুটিয়া, মাস্কুলার, মেদহীন, কেজো চেহারা নয়। সেখানে পেট মোটা, মেদবহুল, থলথলে চেহারার লোক এত বেশি যে অবাক হতে হয়। তাই রাস্তায় ঘাটে খালি গা সাহেব দেখে তাদের স্বাস্থ্যকে খুব বেশি হিংসা হয়নি। তবে স্বাস্থ্য সচেতন আমেরিকানদের মেদ কমানোর জন্য কষ্টকর দীর্ঘ জগিং করতে বহু জায়গায় দেখেছি, কিন্তু ফিটনেস তারা রাখতে পারে না খাদ্যাভ্যাসের জন্য। খায়ও প্রচুর, ফলে বডি ব্যালেন্স রাখা কঠিন হয়ে পড়ে। আমার মাঝারি হাওয়াই সুটকেসটি গোছানোর ভার বাড়ির লোকেরাই নিল। আমি তখন পুজোর লেখা শেষ করার জন্য উদ্দণ্ড ব্যস্ত। একটা বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সঙ্গে যাবে তার কিছু বাদ গেলেও ক্ষতি নেই। আমেরিকায় প্রায় সবই পাওয়া যায়। তাছাড়া বাঙালি গৃহস্থরা আমাকে বিপদে পড়তে দেবেন না। যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছিল, ততই একটু একটু করে নার্ভাস লাগছিল। যদিও যুক্তি দিয়ে জানি যে এই স্নায়ু বৈকল্য সম্পূর্ণ অকারণ, তবু কোথাও যাত্রা করার নামেই আমার এই বৈকল্য একটু দেখা দেয়। কিন্তু ঘর থেকে একবার বেরিয়ে পড়লে আর কোনো বৈকল্য থাকে না। তখন বেশ ঝরঝরে একরোখা সাহসী হয়ে উঠি। আমার যাত্রার দিন নির্ধারিত হলো 2রা আগস্ট, সোমবার। আসলে 3রা, কারণ বিমান দমদম ছাড়বে রাত 12:30টায়। ইংরেজি মতে তারিখ পাল্টে যাবে। সপ্তাহে ওই একদিনই কলকাতা থেকে সরাসরি ফ্লাইট। সকলেই জানেন যে কলকাতা হলো এক দক্ষিণী শহর, এর বিমানবন্দরটি পর্যন্ত জাত নেই। আন্তর্জাতিক ফ্লাইট এই হাওয়াই আড্ডাকে ছুঁয়ে যেতে ঘেন্না করে। মঙ্গলবার কলকাতা থেকে যে সরাসরি ফ্লাইটের কথা বললুম, সেটাও আসলে সরাসরি নয়।
অতিকায় বোয়িং 747 তথা জাম্বো জেট কলকাতায় আসবে না। একটি এয়ারবাস আমাদের নিয়ে গিয়ে মধ্যরাতে বোম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেবে। সেখানে বাদ বাকি নিশি জাগরণে কাটিয়ে ভোর 6:30টায় জাম্বো আমাদের নিয়ে বিদেশে পাড়ি দেবে। সরাসরি ফ্লাইট বলতে এইটুকুই, অর্থাৎ বোম্বাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সুবিধে। অন্য ফ্লাইটে গেলে বিমানবন্দর বদলাতে হতো, মালপত্র টানা হ্যাচড়া এবং ইমিগ্রেশন ইত্যাদির ঝামেলা পোহাতে হতো। কাস্টমস, আমরা যারা কলকাতাকে ভালোবাসি তাদের অনেক অপমানই নিত্য হজম করে নিতে হয়। এই তথাকথিত গান্ধা শহরের ভাগ্যে আন্তর্জাতিক বিমান যোগাযোগটুকু পর্যন্ত ঘটে ওঠে না। ডাইরেক্ট ফ্লাইটের নামে একটা প্রহসন মাত্র আছে। যেদিন রওনা হব তার আগের দিন হাড় ভাঙা খাটুনি গেল। রাত 2:30 অবধি লেখার পর আনন্দমেলার উপন্যাসটি শেষ করে সবে শুয়েছি। এমন সময় বিদেশগামী বাবার সঙ্গে আসন্ন বিরহে কাতর আমার শিশুপুত্রটি উঠে এসে আমার পাশে শুল। সেই মাঝরাত্রিরে বাপ বেটায় কিছু কথাবার্তার পর যখন সত্যি চোখের পাতা এক করা গেল, তখন ভোর 3:30। বেলা অবধি ঘুমানোর উপায় ছিল না। তখনও কিছু লেখা বকেয়া পড়ে আছে। 7টায় শয্যাত্যাগের পরই আবার সকলম বসে যেতে হলো। এরই ফাঁকে ফাঁকে নানাজন দেখা করতে আসছেন, বিদায় জানাতে আসছেন। সারাদিন কেটে গেল ঘোর ব্যস্ততায়। তার মধ্যেই খবর পেলুম হঠাৎ আজ ট্যাক্সি ধর্মঘট ডাকা হয়েছে। রাস্তায় একটি ট্যাক্সিও নেই। দেবাশিস বন্দ্যোপাধ্যায় আর রতনতনু ঘাটি দেখা করতে এসেছিল। আর এলো আমার অগতির গতি রাধানাথ, অর্থাৎ রাধানাথ মণ্ডল। তার হাতে সাগরদার কাছে বিপদ বার্তা পাঠালুম। ট্যাক্সি নেই, যদি অফিস থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে খবর হলো ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা নেই। বিকেল 4টের পর লেখা থেকে মাথা তোলার যখন অবকাশ হলো তখন শরীর ঘুমে ভেঙে আসছে। অবসাদে খাড়া হয়ে থাকাই কঠিন, কিন্তু আসলে তখনই নিজের আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ এলো। তারা এতক্ষণ তৃষিতের মতো অপেক্ষা করছে কখন লোকটার হাতের কাজ শেষ হয়। সন্ধ্যের পর দেখা করতে এলো দিব্যেন্দু পালি তার দীপক রায়। দুনিয়াটা অনেকের কাছে টেনিস বলের মতো ছোট্ট, একটুখানি। এটা নিত্যদিন নানা কাজে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক করে বেড়াচ্ছে। আর অনেকের কাছে এই পৃথিবী এক অফুরান তেপান্তর। 7 সমুদ্র 13 নদীর পাড়ের দেশ। ভূত পেতনি রাক্ষস খোকসে আকীর্ণ, তাদের কাছে অজানা দুনিয়ার শেষ নেই। বাঙালিরা আজকাল দুনিয়াদার হয়েছে বটে, তবু এখনো প্রিয়জনের বিদেশ যাত্রাটা তাদের কাছে তেমন সুখপ্রদ নয়। একটু বাঁধো বাঁধো লাগে, যেতে দিতে মন চায় না। দূরের পথ, বিদেশ, বিভুঁই, কত কি হতে পারে। বিদেশ যাত্রাটা আমাদের কাছে এখনো ঠিক জল ভাত হয়ে ওঠেনি। আর সেই মনোভাবেরই প্রকাশ আমি আমার স্ত্রী পুত্রের মুখে দেখতে পাচ্ছিলাম। কন্যা কিছু সাহসিকা, সে তেমন শুষ্ক মুখ নয়, বরং কিছু খুশি। সন্ধেটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। রাত 12:30টায় প্লেন ছাড়বে, 10:30-এ রিপোর্টিং টাইম। তবুও আমরা হাতে সময় রেখে বেরোলাম। বিমানবন্দরে যেসব ক্রিয়াকর্ম আছে সেগুলো আগে থেকে জানা ছিল বলে তেমন কোনো অসুবিধা হলো না। তাছাড়া সুদীপ্তর সেদিন এয়ারপোর্ট ডিউটি থাকায় আমার কাজ আরও সহজ হয়ে গিয়েছিল। প্লেনে লন্ডন অবধি একজন বাঙালি সঙ্গী পেয়েছিলাম, রণজিৎ ঘোষ। পরে এর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপিত হয়েছে। রাস্তাঘাটে হুট করে অপরিচিত লোকের সঙ্গে আলাপ জমাতে আমি পারি না, তাই আমাকে অনেক সময় দীর্ঘ পথ মুখ বুজে যেতে হয়। প্লেনে উঠেই ঘুমিয়ে পড়ব এমনই ঠিক করে রেখেছিলাম, কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও চাপা টেনশনে ঘুম এলো না। রাত 3টের কাছাকাছি বোম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটু জিরিয়ে নেব ভেবেছিলাম, কিন্তু অভিনব কারণে তা হলো না। শুনলাম আমরা ডাইরেক্ট ফ্লাইটের
যাত্রী হওয়া সত্ত্বেও এখানে নতুন করে সিট নাম্বার এবং সিকিউরিটি চেক ইত্যাদি ঝামেলা পোয়াতে হবে। ঘুম চোখে, ক্লান্ত শরীরে আবার লাইন দিতে হলো। ভোর 6:30টায় প্লেন ছাড়বে। বাকি রাতটুকু আর ঘুমানোর সুযোগ হবে না বুঝতে পারছিলাম। ডিউটি ফ্রি শপে কিছুক্ষণ ঘুরে টুরে কিছুক্ষণ একটা সোফায় শুয়েছিলাম বটে, কিন্তু দুম করে সিকিউরিটি চেকের ঘোষণা হলো। সে বাধা টপকে লাউঞ্জে গিয়ে যখন বসলুম তখন সহযাত্রীদের চেহারা দেখা গেল। কথাটা কবুল করা কতদূর উচিত হবে বুঝতে পারছি না। টাপে টোপে বলি, সহযাত্রীদের দেখে আমি বেশ একটু বিস্মিত আর হতাশ হয়েছি। এরা সব বিলেত আমেরিকা যাচ্ছেন। বেশিরভাগেরই চেহারা এবং হাবভাব এত মানে সাধারণ, অতি সাধারণ যে মনেই হয় না এরা বিদেশ টিদেশ অর্থাৎ সাহেবদের ঝাঁ চকচকে দেশে গিয়ে থাকেন। চেহারা ঈশ্বর দত্ত, সে সম্পর্কে কিছু বলার নেই, কিন্তু অনেকেই পোশাক আশাক পর্যন্ত অত্যন্ত ক্যাজুয়াল পরেছেন, যেন বাড়ি থেকে বেরিয়ে মোড়ের পানের দোকান অবধি যাবেন। যাত্রীদের মধ্যে বিস্তর বাঙালি, বাঙালিদের মধ্যে বিস্তর বৃদ্ধ বৃদ্ধা, চ্যাঁ ভ্যাঁ কিচির মিচির। 2-4 জন দেশ থেকে কাজের লোক নিয়ে যাচ্ছেন। 6:45 নাগাদ একটা অস্পষ্ট ঘোষণা শুনে সবাই খাড়া হলেন এবং জিনিসপত্র গোছাতে লাগলেন। ডকিং করা বিশাল প্লেনের অভ্যন্তরে একেবারে লেজের কাছে বরাবর জানলার ধারে আমার সিট, পাশে রণজিৎ, তার ওপাশে দুর্দান্ত সুপুরুষ একটি মারাঠি ছেলে। ব্রেকফাস্টের কিছু পরেই ছেলেটি বিয়ার খেতে শুরু করলো, সঙ্গে সুস্বাদু আমন্ড। আলাপ জমে গেল। ছোকরা সুইডেনে থাকে, লন্ডনে নেমে সুইডেনের প্লেন ধরবে। কথায় কথায় বলল নিউজিল্যান্ডে তার এক প্রেমিকা থাকে বলে মাঝে মাঝে তাকে সেখানে যেতে হয়। আরও কয়েকটা জায়গাতেও তার প্রেমিকা থাকা সম্ভব। এইসব ছোকরার কাছেই দুনিয়াটা টেনিস বলের মতো ছোট্ট একটুখানি জায়গা। এদেশ ওদেশ ওদের কাছে এ পাড়া ও পাড়ার সমান। বিশাল বিমানটি আরব সাগর পেরিয়ে ঢুকে পড়তে লাগলো ইউরোপে। ঘন্টা আসতে কুড়ে তারপর নামবে লন্ডনে। দেশের সীমা জীবনে প্রথম লঙ্ঘন করে যাচ্ছে। তৃষিতের মতো নিচের দিকে চেয়ে রইলুম। ধু ধু সমুদ্র, সামান্য কিছু মেঘের আঁশ, খুব ছোট্ট চেহারায় দেখতে পাওয়া যায় কতিপয় জাহাজ, কিন্তু প্লেন ক্রমে ক্রমে উঁচুতে উঠছে। এত উঁচুতে উঠছে যে নিচের পাহাড় সমতল সব একাকার হয়ে যেতে থাকে। মারাঠি ছেলেটি বলল, দাদা একটু বিয়ার খাবে? আমি খাই না। সে 1 প্যাকেট নোনতা সুস্বাদু আমন্ড এগিয়ে দিল। প্যাকেটটা শেষ করতে না করতেই আর একটা। সংকুচিত হয়ে বললাম, আর নয়। আরে খাও দাদা, এইসবের জন্য আমাকে পয়সা দিতে হচ্ছে না। ব্রেকফাস্টে যথেষ্ট খাবার খেয়েছি, তবু ভরা পেটে আমন্ড যে সুস্বাদু লাগছিল তাতেই বোঝা যায় এই বিদেশি বাদামটি বাস্তবে কি ভালো জিনিস। হঠাৎ ছেলেটি আমাকে একটু চাপা গলায় জিজ্ঞাসা করলো, দাদা তুমি কি করে তোমার তলোয়ারটি নিয়ে যাচ্ছ? সিকিউরিটি তোমাকে ছাড়লো কি করে? শোড বলে আমি হেসে ফেললাম। গুরুদেবের দেওয়া একখানি দণ্ড আছে আমার, প্রায় সর্বত্রই সেটি নিয়ে যায়। কলকাতায় দণ্ডটির জন্য ফোম লেদার দিয়ে একটি খাপ করিয়ে নিয়েছি, সিকিউরিটি চেকে আটকায়নি, কিন্তু খাপে বন্ধ দণ্ডটি অনেকটা তলোয়ারের মতোই দেখায়। ছেলেটিকে সে কথা বলতেই খানিকটা নিশ্চিন্ত হলো। বলল, তোমার সর্দি দেখে অনেকক্ষণ অবধি আমি ভয় ছিলাম। আমার ঘুম আসছিল, কিন্তু যতবার ঘুম আসে ততবার কেন যেন চটকা ভেঙে যায়। কিছুক্ষণ চ্যানেল মিউজিক শোনা গেল, সিনেমা দেখলাম, তবু সময় কাটানো কষ্টকর হচ্ছিল। হঠাৎ পাইলট বলল, নিচে তাকালে বাঁদিকে বেলগ্রেড শহরটি দেখতে পাবেন। নিরাসক্ত চোখে দেখলুম, কারণ এত ওপর থেকে বেলগ্রেড কেবল একটু রিলিফের ম্যাপ। সকালের দিকে বাথরুমে একটু ভিড় থাকে, তবে বাথরুমের সংখ্যা বড় কমও নয়। পিছনে দুধারে মোট 6টি, 4টি ছোট, 2টি বড়। তবে হাওয়াই জাহাজে স্থানাভাবের দরুন সবই মিনিয়েচার। সামান্য একটু জায়গায় বুদ্ধিমান লোকেরা তবু এত সুচারুভাবে বাথরুমগুলো তৈরি করেছেন যে ছোট হলেও তার ব্যবস্থার কিছু ত্রুটি নেই। এডিকলন, মেকআপ, আফটার সেভ লোশন, চিরুনি, টুথপেস্ট, টুথব্রাশ
সবই সাজানো, দয়া করে ব্যবহার করার অপেক্ষায়। টিস্যু পেপার, কাগজের ন্যাপকিন ছাড়াও আছে চমৎকার লেসের মতো বুনটের বড় বড় রুমাল। প্রথমবার বাথরুমে গিয়ে মনে হলো কোলন, মেকআপ এবং লোশন নির্ঘাত কেউ ভুল করে রেখে গেছে, ওগুলো ব্যবহার করা উচিত হবে না। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বাথরুমেও কৌতূহল ভরে অনুসন্ধান করে দেখলুম সেগুলোতেও ওগুলো রয়েছে। এছাড়া ঠান্ডা ও গরম জল, সাবান ইত্যাদির কোনো কমতি নেই। ফ্লাশ টিপলে কোমর পরিষ্কার হয়ে যায় রঙিন জলে। বন্ধ বাথরুমের দরজায় কে দুমদুম করে ধাক্কা দিচ্ছিল, দরজায় এঙ্গেজড সাইন থাকা সত্ত্বেও। বিরক্ত হলাম। তখন আমি লেসের রুমালে ওডিকলন ঢালছি চুরি করে। না, সঠিক অর্থে চুরি করে নয়, কারণ ওগুলো আমাদের ব্যবহারের জন্যই রাখা আছে। তবুও আমি গরিব দেশের লোক, সেকেন্ড ক্লাস কামরায় যাতায়াত করে থাকি। সেসব কামরায় শতখানেক লোকের জন্য বরাদ্দ 4খানা টয়লেট। আরও অধিকাংশই মলমূত্রে এমন নিঘিন্নে হয়ে থাকে যে ব্যবহারের অযোগ্য। কলে জল পড়ে না, বা পড়লেও এত জোরে পড়ে যে ছিটকে জামা কাপড় ভিজে যায়। এইসব বাথরুমে সাবান টাবানের বালাই নেই। জন্মাবধি ওই অবস্থায় অভ্যস্ত বলে জাম্বো জেটের বাথরুমে এইসব রাজকীয় আয়োজনে নিজেকে একটু চোর চোর লাগছিল বটে। টের পেলে যদি বকে। বাথরুমের দরজায় আচমকা ধাক্কা পড়ায় একটু আঁতকে উঠেছিলাম। কেউ তদন্তে এলো নাকি? ধাক্কা ক্রমেই বেড়ে ওঠায় অগত্যা দরজা খুলতে হলো। ভারী চশমা চোখে এক বৃদ্ধ। বিরক্ত হয়ে ইংরেজিতে বললাম, কি ব্যাপার? উনি বিশুদ্ধ বাংলায় বললেন, বড় বেগ চাপিছে, এবং কথাটা বলেই আমাকে বেরোনোর সুযোগটুকু পর্যন্ত না দিয়ে এক রকম ধাক্কিয়ে ঢুকে পড়লেন। স্বল্প পরিসর সেই বাথরুমে দুজনের জায়গা তো হবার কথা না। কোনো তরুণী হলে বলে উঠতুম, হাম তুম এক কামরে মে বন্ধ হো। আমি অতি কষ্টে বেরিয়ে এলুম এবং লক্ষ্য করলুম আরও দুটো বাথরুম খালিই রয়েছে। পরে বুড়ো মানুষটিকে আরও লক্ষ্য করেছি। কোনো প্রোটোকল এটিকেটের ধারও মারাচ্ছেন না তিনি বা তাঁর স্ত্রী দুজনেই। টিভিতে মহাভারত সিরিয়ালের কিশোর কৃষ্ণকে লক্ষ্য করেছেন কি? ছেলেটি দেখতে সুন্দর, তবে সবসময় একটু হাঁ করে থাকে। সেই বৃদ্ধটিও একই মুদ্রাদোষে দোষী, সবসময় একটু হাঁ করে থাকেন। তা শুধু এই বৃদ্ধই নয়, বিমানের যাত্রীদের মধ্যে অনেকেরই প্রায় একই রকম অবস্থা। অত বড় জাম্বো জেটে একটিও ফরেন গুডস নেই, সব দেশি মাল, অর্থাৎ সাহেব মেম নেই, দেশি মানুষে ঠাসা। আমাদের ভাগ্যে যে এয়ার হোস্টেসটি জুটেছিলেন তিনি ছিলেন তরুণী, দেখতেও হ্যাকচি নয়, তবে মুখখানায় সবসময় একটু কাঁদো কাঁদো ভাব। আমি তাকে অন্যদের মতো বিশেষ কোনো ফরমায়েশ করিনি, শুধু 2-1বার জল চেয়েছি, তা তিনি ভুলে গিয়েছেন এবং পরে মনে করিয়ে দিতে বড় বড় চোখে চেয়ে সর্বনাশের ভঙ্গিতে বলেছেন, ও স্যার, আই ফরগট। এত ভুলো মন এয়ার হোস্টেস কখনো দেখিনি। এয়ার হোস্টেস প্রসঙ্গটা আর একটু টানতে পারতাম, কিন্তু দেশে ও দেশের বাইরে ইন্ডিয়ান এয়ারলাইন্স বা এয়ার ইন্ডিয়ায় আজ অবধি হাস্যমুখী, বিনীত, প্রকৃত সেবা উন্মুখ স্মার্ট হোস্টেস খুব বেশি দেখিনি। ভারী আঁশটে মুখ, গেরাম ভারী, রাগী রগচটা তাদের চেহারা। ট্রে থেকে কেউ 4টের জায়গায় 6টা লজেন্স তুললে ধমকে দিতে কসুর করেন না, কিছু চাইলেই যেন বিরক্ত হন। বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের তৃতীয় পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে আমি আজ পর্যন্ত যত গল্প বিভাগ অনুযায়ী আপলোড করেছি সব পাবেন। তাহলে আপনি সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন গল্প দিলেই আপনি নোটিফিকেশন পেতে পারেন। আজকের মতো বিদায় নিলাম এখন। নমস্কার।